আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আহ, এইচএসসি 25 যারা আছো তোমাদের জন্য স্পেশাল এই ভিডিওটা করা। তোমাদের হচ্ছে জৈব রসায়ন থেকে আমাদের সাধারণত 3টা সেট হবে আশা করা যাচ্ছে। তো একটা সেট অন্তত যাতে সবাই লিখতে পারো, হ্যাঁ। এই সেটটা আসলে বিগত সালে কখনো মিস হয় না, সুতরাং এটা খুব সহজ একটা সেট। তোমাদের যাদের কাছে আমার সৃজনশীলের শীটটা আছে তারা এটা পাবে, হুবহু লেখা আছে, আমি জাস্ট ব্যাখ্যাটা একটু দিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের কাছে নাই আমাকে নক করো, আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, তো এখানে আমাদের যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা খুবই কমন, এটা থেকে সাধারণত প্রশ্ন থাকে, এটা মিস হয় না। তো প্রথমত যেটা আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যদি যোগ করো, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, তাহলে এইখান থেকে যেটা পাবে, এগুলো একটু বুঝতে হবে। এইখান থেকে পাবে হচ্ছে অ্যালকাইল, কি পাবে? ইথাইন। ঠিক আছে, ইথাইন পাবে, আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবে, ক্যালসিয়াম অক্সাইড পাবে, এরকম। তো এখন আমরা এখানে মেইন যেটা পেলাম এটা এটা কি পেলাম? এই যে এটা পেলাম হচ্ছে ইথাইন। এখন তোমাদের কিন্তু আবার এখানে উল্লেখ করে দেওয়াই আছে যে এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তার মানে আমরা এটা অ্যাসিটিলিন বা ইথাইন পেয়ে গেলাম। ওকে, কখনো কখনো এই পার্টটা থাকে না, সৃজনশীল এইখান থেকে মূলত শুরু হয়, এ থেকে শুরু হয়, আমি পিছন থেকে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, বুঝতে পারছো? এরপরে হচ্ছে তোমাকে আহ, এই যে অ্যালকাইনের পরে এখানে দেখো আয়রন টিউব দেওয়া আছে, আর এখানে 400 ডিগ্রি সেলসিয়াস, এখানে 400 থেকে 500 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এখানে যদি নিকেল থাকে তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বিষয়টা হলো এখানে সবসময় মনে রাখবা যে এটা থেকে যেটা তৈরি হয় এটা হচ্ছে বেনজিন। এটা কি? বেনজিন। অর্থাৎ তুমি যদি অ্যালকাইনকে এখানে 3 মোল, এটাকে আয়রন টিউবের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে বেনজিন। কি পাবে? বেনজিন। এবার বি থেকে তোমাকে আসতে হবে সি, বি থেকে কি? ডি। কমন একটা প্রশ্ন, এই প্রশ্ন আসলে মিস হয় না, যে কোনো প্রতি বছর এটা থেকে থাকে এই প্রশ্ন। সুতরাং তোমাকে এবার যেটা করতে হবে, বি থেকে সি তৈরি কৌশল, আমাদের প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। 1 নম্বরটা বলছে হচ্ছে বি যৌগ হতে সি যৌগ তৈরি কৌশল ব্যাখ্যা করো। তো খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, একটু যদি আমরা দেখি, এখানে তোমাদের আমি আলাদা একটা ভিডিওই দিয়েছি যেখানে হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ছিল, নাইট্রেশন ছিল, সালফোনেশন ছিল। এখানে ওই যে ফ্রিডেল ক্রাফটের মধ্যে 3টা আছে, অ্যালকাইলেশন, অ্যাসিলেশন, হ্যালোজেনেশন। তো এই বিক্রিয়াটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা বলছিলাম হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলে, আর সেটা যদি বেনজিনের সাথে বিক্রিয়া করে, এখানে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইড যে কোনোটা থাকতে পারে। তো যেটা তৈরি হয় সেই মানে এই টোটাল কৌশলটার নামটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। যেহেতু এখানে অ্যালকাইল হ্যালাইড আছে তাহলে এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অর্থাৎ এখানে বিটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বি। এখানে এটার সাথে আছে হচ্ছে কি অনাদ্র সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর আছে CH3Cl, এটা অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টলুইন CH3 প্লাস হচ্ছে কি HCl। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে ক্লোরিনের সাথে কি হবে, প্রতিস্থাপিত হবে, আর CH3 গিয়ে যুক্ত হবে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তো আমরা আমাদের কাজ হচ্ছে এখন এই যে বেনজিন থেকে যে টলুইনটা পেলাম, এই বেনজিন থেকে টলুইনের প্রস্তুতির কৌশলটা 3 মার্কের জন্য, হ্যাঁ। তো আমরা কৌশলটা একটু দ্রুত দেখি, আমাদের সময়টা বেশি নেওয়া যাবে না। আমরা হচ্ছে এখানে প্রথম যে কাজটা হয়, এখানে মাধ্যমটা কি থাকে, CH3Cl প্লাস হচ্ছে AlCl3। এটার ডিটেলস ব্যাখ্যাটা ওই যে বললাম আমার সৃজনশীল শিটে আছে, এজন্য আমি আর বাংলা কিছু লিখতেছি না। এখানে তোমরা জাস্ট কৌশলটা একটু দেখো, এখানে যেটা তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন অ্যালকাইল প্লাস কার্বোক্যাটায়ন, আর হচ্ছে AlCl4 অর্থাৎ একটা ক্লোরিন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে গিয়ে টেট্রাক্লোরাইড উৎপন্ন করলো, আর CH3 প্লাস হয়ে গেল। ওকে, তারপরে আমাদের ধাপ যেটা শুরু হবে, প্রথম ধাপে হচ্ছে এরকম বেনজিন থাকবে। এই বেনজিনের এইখানে যে হাইড্রোজেনটা আছে, যে কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, বাট আমরা এটা দেখাবো। এখানে CH3 প্লাসটা আসবে, কি আসবে? CH3 প্লাস। তো এসে এখানে পাই বন্ধনে অ্যাটাক করবে, অর্থাৎ ইলেকট্রোফিলিক যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করবে, করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে এখান থেকে একটা আমি হাইড্রোজেনটাকে একটু এই পাশে দিলাম, আর এখানে CH3টা এই পাশে দিলাম, তাহলে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এই সিগমা কমপ্লেক্স কিভাবে তৈরি হয় এটাও দেখানো আছে, একটু ভিডিও যদি কেউ দেখতেছো দেখে নিতে পারো। তো মেইন যেটা হলো যে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হলো, হ্যাঁ। সিগমা কমপ্লেক্স, বা এটাকে আবার অনেক সময় কার্বোক্যাটায়নও বলা হয়।
সিগমা কমপ্লেক্স তৈরি হলো। পরবর্তীতে তোমার এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে দেখো টেট্রাক্লোরাইডের মধ্যে একটা মাইনাস আছে না, এই যে এখানে ক্লোরিনটা এসে এখানে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে। তাহলে আমাদের সিগমা কমপ্লেক্সটা আছে, এটা লাস্ট ধাপ। খুবই সিম্পল, মানে এটা নিয়ে আসলে খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। যা করতেছো তাই বাংলা লিখবা। এখানে যে খুব বেশি বইয়ের মতো করে লিখতে হবে সব এমন না। এখানে এখান থেকে দেখো একটা ক্লোরিন কি হলো, এখান থেকে হাইড্রোজেনটা নিয়ে যাচ্ছে, এখানে একটা বন্ধন যেটা নিয়ে বের হয়ে গেছিল, এখানে যে বন্ধনটা নিয়ে এই যে অ্যালকাইল মূলকটা বের হয়ে গেছিল, হ্যাঁ সেই বন্ধনটা আবার হাইড্রোজেন কি করছে ভিতরে দিয়ে দিচ্ছে, অর্থাৎ বেনজিন আগের অবস্থায় ফিরে যাচ্ছে আমাদের। এই যে এখানে আবার তিনটা বন্ধন হচ্ছে, এখানে এখন কি হচ্ছে CH3, আর এই যে H আর Cl মিলে কি হলো HCl, আর আমাদের মাধ্যম যেটা ছিল সেটা আবার আগের অবস্থায় ফিরে গেল। এই যে আমাদের প্রথম বেনজিন থেকে টলোইন পেলাম, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিলে এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করলো বা ইলেকট্রোফাইল সৃষ্টি করলো। পরবর্তীতে ইলেকট্রোফাইল এসে এটার সাথে মানে ইলেকট্রনকে আকর্ষণ করে এখানে একটা সিগমা কমপ্লেক্স সৃষ্টি করলো। সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা কি হলো, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের থেকে ক্লোরিন এর সাথে আমাদের কি হলো HCl উৎপন্ন করলো, এবং হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টলোইন। সবাই বুঝতে পারছো? একটু দ্রুত যাচ্ছি কারণ এই ব্যাখ্যাগুলো খুবই সহজ, আর এটা ডিটেইলস ব্যাখ্যা দেওয়া আছে আলাদা একটা ভিডিও, তোমরা যদি চাও আবার ডিটেইলস পড়তে তাহলে এখান থেকে দেখে নিতে পারো, যেহেতু সময় কম আশা করি বাইরে কিছু দেখা লাগবে না, তোমাদের সেটা লেখা আছে বাংলাটা পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথমটা। এখন যদি আমরা দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টা হচ্ছে দ্বিযৌগ তৈরি কৌশল। তাহলে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রেশন। এটা কি বলছে? নাইট্রেশন। তো আমি সরাসরি 2 নম্বরটায় চলে যাচ্ছি। নাইট্রেশনে আমাদের কি বলছে, এখানে টোটাল বেনজিন, আমি যেহেতু এখানে আমাদের কৌশলটা লেখা আছে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ডি পাবো, অর্থাৎ নাইট্রোবেনজিন পাবো। কি পাবো? এখানে ডিটা হচ্ছে নাইট্রোবেনজিন, আমি জাস্ট এখানে একটু লিখে দিচ্ছি নাইট্রোবেনজিন। এখন এটার কৌশলটা একটু দেখি। কৌশলটা হচ্ছে এখানে তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং কি সালফিউরিক অ্যাসিড, এটা প্রথম বিক্রিয়া করবে, করে এখানে যেটা তৈরি করবে, এখানে মেইন হচ্ছে ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 প্লাস, এখানে আর যেটা তৈরি হবে HSO4 মাইনাস, আর একটা তৈরি হবে হচ্ছে H3O প্লাস। বাস, এই তিনটা উৎপাদ আমাদের হলো। এখানে মেইন যেটা লাগবে প্রথমত সেটা হচ্ছে NO2 প্লাস। তো এই যে আগের মতোই কৌশল, এখানে একটা বেনজিন, তা এখানে একটা তো প্রত্যেকটা তো হাইড্রোজেন আছে, বাট আমি একটা দেখালাম, এটা তোমরা যে কোনোটা দেখাতে পারো। এই যে আগের মতো এখানে পাই বন্ধনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এখানে হাইড্রোজেনটা এই পাশে দিয়ে এখানে NO2টা দিলাম। এরপরে যে কাজটা সেটা তো সবাই জানো, এই সিগমা কমপ্লেক্স থেকে এই যে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা বন্ধন, কিন্তু এখানে NO2, এখানে এই যে HSO4 মাইনাস আছে বাইসালফেট, এটা কি করলো, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেল, নিয়ে আমাদের এই যে হাইড্রোজেনের বন্ধনটা ভিতরে আসলো, আসার পরে আবার বেনজিনটা আগের অবস্থায় ফিরে গেল, এখানে NO2, এটার নাম নাইট্রোবেনজিন হলো, H2SO4। বাস, শেষ কৌশল। দেখো খুবই সিম্পল, মানে এটা নিয়ে আসলে খুব যে টেনশন করো বা ভাবো যে আসলে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা কিছুই না। এটা 3 মার্ক তোমার ইজিলি পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এই কৌশলটা প্রায় আসে, এটা মিস হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। তো আমরা এরপরে দুইটা চলে যাই। এখানে 3 নম্বরটা বলছে হচ্ছে সি যৌগ হতে TNT প্রস্তুতি। আচ্ছা, TNT এটাও আসে, ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? আহ তোমাদের একটা আলাদা ভিডিও আছে এটা নিয়ে, সেটা হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশকটা হলো যে কোনো একটা মূলক যখন এখানে এসে যুক্ত হবে, এইখানে মনে করো এখানে হচ্ছে একটা CH3 যুক্ত হলো, তার মানে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, অর্থপ্যারা নির্দেশক কাদেরকে বলা হয় সেটা বলা আছে, সেটা যদি দেখে নিতে চাও নিতে পারবা। এখানে 3টা পজিশন, এই দুইটা হচ্ছে অর্থ আর এটা হচ্ছে প্যারা, মানে এটা সাপেক্ষে, এটা এখানে দিলে দুই পাশে দুইটা অর্থ, এটা ভিন্ন কথা। মানে মেইন হচ্ছে 2, 4 আর 6, 2, 4, 6 হচ্ছে অর্থ প্যারা, অর্থাৎ এই 3টা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আর যখন মেটা নির্দেশক আসে, মনে করো নাইট্রো মূলক তো মেটা নির্দেশক, 3 আর 5 হচ্ছে পরবর্তী প্রতিস্থাপকটা এসে যুক্ত হয়, মানে এই দুইটা কারণে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে যে এই যে অর্থপ্যারা নির্দেশকে, মানে আমাদের টলোইন TNT-টা হচ্ছে এরকম ট্রাইনাইট্রোটলোইন। বিষয়টা হলো যে এখানে CH3, এটা তো টলোইন, তাহলে এখানে একটা নাইট্রো হলো, এটা অর্থ নাইট্রো, এখানে নাইট্রো হলো, এটা প্যারা নাইট্রো, এখানে আসলে এটাও কি অর্থ। তাহলে এখানে 3টা নাইট্রো মূলক যখন আসবে তখন হচ্ছে ট্রাইনাইট্রোটলোইন, এটার নাম হচ্ছে TNT। এটা কি? TNT। তো এখন প্রশ্নটা হলো যে আমাদের এই যে টলোইন থেকে TNT প্রস্তুতিতে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি পায়, মানে প্রথম যখন নাইট্রেশন করা হয় তখন দেখা যায় যে 3 ডিগ্রি সেলসিয়াস লাগছে, পরেরটা হচ্ছে 60, পরেরটা কত 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, তোমরা সবাই জানবে। তো এখানে তাপমাত্রা বৃদ্ধির কারণটা মূলত হচ্ছে
যে আমার একবার নাইট্রেশন হলে যখন একটা নাইট্রোমূলক যুক্ত হয় তখন বেনজিন বলয়ের সক্রিয়তা কমে যায়। বুঝতে পারছো? মানে ওইখানে সুন্দর করে বাংলাটা লেখা আছে, আমি কিন্তু এখানে তোমাদের খুব বেশি সময় নিব না। এখানে CH3 আছে, এটা যখন প্রথম তুমি নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রেশন করবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর কি দিবা, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে তোমার তাপমাত্রা লাগছে মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস। কত লাগছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি হচ্ছে এটা অর্থোনাইট্রো টলুইনও পেতে পারো অথবা প্যারানাইট্রো টলুইনও পেতে পারো, যে কোনোটা হতে পারে, মানে যে কোনো পজিশন তার জন্য ঠিক আছে। ঠিক আছে, এটা গেল প্রথম। এখন তুমি যদি কোনো একটাকে নাও, মনে করো এখানে তুমি অর্থোনাইট্রো টলুইনকে নিলে, এখানে CH3, এখানে NO2, এটাকে যখন আবার তুমি নাইট্রিক মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রেশন করলে, গাঢ় HNO3 H2SO4, এখানে দেখবা 60 ডিগ্রি সেলসিয়াস লাগছে। কত লাগছে? 60 ডিগ্রি। কেন লাগছে বলো তো? কারণ এখানে যখন একটা তোমার কি হচ্ছে নাইট্রোমূলক অলরেডি যুক্ত হয়ে যাচ্ছে, তখন এই নাইট্রোমূলকটা আসার কারণে বেনজিন বলয়টা কি হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হচ্ছে। কারণ নাইট্রোমূলকটা এখানে হচ্ছে মেটা নির্দেশক, আর মেটা নির্দেশকটাই হলো বেনজিন বলয়ের কি করে, ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। তার মানে সেই ইলেকট্রন উইথড্র করে নেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, নিজের দিকে টেনে নেয়। বিধায় আমাদের এটা হচ্ছে সক্রিয়তা কমে যাচ্ছে। সক্রিয়তা কমে গেলে আমাকে বিক্রিয়াটা ঘটাতে গেলে তাপমাত্রা কি বাড়াতে হবে, স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে ডাইনাইট্রো টলুইন হচ্ছে, মানে দুইটা নাইট্রোমূলক, যখন দুইটা পজিশনে নাইট্রোমূলক আসছে তার মানে বেনজিন বলয় কি আরো নিষ্ক্রিয় হচ্ছে। অর্থাৎ এটা যদি তুমি আরো আবার হচ্ছে নাইট্রেশন করো, আমি একবারে দেখাচ্ছি, গাঢ় কথাটা লিখতেছি না, এই যে গাঢ়, তাহলে এখানে তোমার দেখা যায় যে আরো তাপমাত্রা বাড়াতে হচ্ছে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগছে। তার মানে এখানে হচ্ছে টলুইনটা হলো, এখানে তিনটা পজিশনে নাইট্রোমূলক আসবে তখন, এটা হচ্ছে TNT। বুঝতে পারছো? তার মানে প্রথমত কোনো নাইট্রোমূলক ছিল না, অর্থাৎ শুধু অর্থপ্যারা নির্দেশক ছিল টলুইন মানে CH3 ছিল। এবার CH3 যখন প্রথম নাইট্রেশন হলো তখন অল্প তাপমাত্রা হয়ে গেছে, কারণ অনেক বেশি সক্রিয় ছিল। যখন একটা নাইট্রোমূলক যুক্ত হয়ে গেল তখন বেনজিন বলয়টা কি হয়ে যাচ্ছে, কম সক্রিয় হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। বিধায় পরবর্তীতে যখন আবার নাইট্রেশন করতে হয় তখন তার তাপমাত্রাটা বাড়াতে হবে বিক্রিয়াটা ঘটাতে গেলে। যখন দুইটা নাইট্রোমূলক যুক্ত হয় বেনজিন বলয় আরো নিষ্ক্রিয় হয়ে পড়ে, সের যে নাইট্রেশনটা সেখানে তাপমাত্রাটা আরো বৃদ্ধি করতে হয়। আশা করি বুঝতে পারছো, বাংলা ব্যাখ্যাটা পড়লে হয়ে যাবে। এরপরটা যদি আসি, যে আমাদের হচ্ছে ই যৌগের নাইট্রেশন অর্থ প্যারা অবস্থানে কিভাবে ঘটে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সাধারণত ই যৌগটা কি, আগে দেখো এখানে নাইট্রেশন মানে এটা তো নাইট্রোবেনজিন, এটা যদি তুমি বিজারিত করো তাহলে এখান থেকে অ্যানিলিন পাওয়া যায়, মানে অক্সিজেন চলে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে, এটার নাম অ্যানিলিন। এখন অ্যানিলিনের এই যে NH2, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এটা সাধারণত কি অর্থপ্যারা নির্দেশক, বাট এটার একটু ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রমটা হলো যে এইখানে অ্যানিলিনের যখন নাইট্রেশন করা হয়, মানে নাইট্রিক অ্যাসিড নাও গাঢ়, তারপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, কি নাও এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তখন যেটা হয় যে এইখানে এটা তো ক্ষার আর এটা কি অ্যাসিড না, তাহলে এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে এখানে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে, NH3+ হয়ে যায়, NH3+। এই যে অ্যানিলিনিয়াম আয়ন হয়, এজন্য এটাকে যখন তুমি নাইট্রেশন করো, মানে এইখানে আবার নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দাও, তখন হচ্ছে এটা কোন অবস্থানে যায় জানো, এটা হচ্ছে অর্থনাতে না গিয়ে মেটাতে যায়। হ্যাঁ, এটা কোথায় যায়, মেটাতে যায়। বিষয়টা হলো যখন অ্যানিলিন নাইট্রেশন করা হয় তখন অ্যানিলিনে হচ্ছে এখানে সে নিজেই বিক্রিয়া করে কার সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে, এখান থেকে একটা প্রোটন গ্রহণ করে, এখানে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে, যেটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। অর্থাৎ এখন এটা হচ্ছে ইলেকট্রন দাতা না হয়ে ইলেকট্রন গ্রহীত হয়ে যায়। বিধায় এখানে এখন মেটা অবস্থানটা বেশি সক্রিয় থাকে, অর্থপ্যারা অবস্থানটা তার জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এটাকে যদি তুমি হচ্ছে কি করতে চাও, অর্থপ্যারা অবস্থানে নিতে চাও, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম অ্যানিলিনকে সরাসরি নাইট্রেশন করা যাবে না। নিচে একটা ব্যাখ্যা দেওয়া আছে, একবার তোমাদের সম্ভবত 6 নম্বর প্রশ্ন, এখানে অ্যাসাইলেশন করতে হবে। অ্যাসাইলেশনটা হচ্ছে CH3COCl, এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে যেটা পাবে সেটা হলো, এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে NaCO CH3, এই জিনিসটা, অর্থাৎ অ্যানিলিনিয়াম এটা হচ্ছে অ্যাসিটানিলাইড, মানে অ্যাসিটানিলাইড, হ্যাঁ অ্যাসিটানিলাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এটা এখন কিন্তু এই যে লোন প্যাডটা আছে, এর পরবর্তীতে নাইট্রেশন করলে এটা অর্থ প্যারা অবস্থানে চলে যাবে। এই জিনিসটা একটু প্র্যাকটিস করে যাও, এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। এটা আশা করি পারবে, না পারলে তারপরে আমাকে জানাও।
এরপরে লাস্টে যেটা বলছে বিসিডি এর সক্রিয়তা পরমাণু বিশ্লেষণ করো। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আমাদের প্রথমটা হচ্ছে টলুইন, এটা হচ্ছে কি ছিল এখানে সি, আর বিটা হচ্ছে বেনজিন, আর ডিটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনটা তো হচ্ছে কি মেটা নির্দেশক, অর্থোফেরা নির্দেশকটা বেশি সক্রিয়, তারপর হচ্ছে কি বেনজিন, আর শেষেরটা কি হবে নাইট্রোবেনজিন। ঠিক আছে, এই জিনিসটা হওয়ার কারণটা হলো এই যে তোমরা দেখছো যে অর্থোফেরা অবস্থানে যখন কোনো অর্থোফেরা নির্দেশক যখন কেউ আসে, অর্থাৎ এখানে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ বা অ্যাক্টিভেটিং গ্রুপ, তখন আমাদের তিনটা কার্বন বেশি শক্তিশালী হয়ে যায় বা এখানে তিনটা কার্বন বেশি সক্রিয় হয়ে যায়, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। বেনজিনের স্বাভাবিক অবস্থায় থাকে, যখন নাইট্রোজেন মূলক আসে তখন বা মেটা নির্দেশক আসে তখন ইলেকট্রন টেনে নেয়, এই তিনটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, মানে দুইটা পজিশন মোটামুটি সক্রিয় থাকে। এজন্য এখানে সক্রিয়তার ক্রম হবে সব থেকে সি, তারপরে হচ্ছে তোমার বি, তারপরে হচ্ছে কি ডি। এটার কারণটা হলো এই মেকানিজমটা একটু প্র্যাকটিস করবা, এটা কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে যে এই অর্থোফেরা নির্দেশক নিয়ে। ঠিক আছে, তো এটা একটু দেখবা। এখানে বেসিক যে লাস্টে যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইন ইম্পর্টেন্ট, যে এটাকে যখন নাইট্রেশন করা হয় এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, বেনজিনের নাইট্রেশন করলে লাগে 60 ডিগ্রি সেলসিয়াস, আর নাইট্রোবেনজিনে করলে এটা লাগে 90 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের তাপমাত্রাটা দেখো, এটাতে বেশি সক্রিয় বিধায় কম তাপমাত্রায় হচ্ছে, এটা তার থেকে একটু নিষ্ক্রিয় এজন্য 60, এটা আরো নিষ্ক্রিয় এজন্য কি এটা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটু সময় কম নিলাম, তোমাদের সময় এখন আসলে নষ্ট করা যাবে না। আশা করি সবাই বুঝছো, আর ব্যাখ্যাটা একটু সবাই পড়ো আর লেকচারটা দেখো, আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবো, কেউ যেন না দেখে পরীক্ষা হলে যেও না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।